নেতাজি সুভাষচন্দ্র বসুর বাল্যবন্ধু শ্রী দিলীপ কুমার রায়ের স্মৃতিকথা আমার বন্ধু সুভাষ। পর্ব 11। অনায়াসেই তার এই পরাস্ত যুদ্ধের সমালোচনায় করা যায় বিদ্রূপ। হয়তো তার সঙ্গে মতের গরমিল হওয়া খুবই স্বাভাবিক। এমনকি তার কার্যকলাপের গতিপদ্ধতিকে হেসে উড়িয়ে দিলেও দেওয়া যায় একগুঁয়ে ঝোঁক ধরা আতপাগলা খামখেয়ালি বলে। কিন্তু তবু একটা কথা থেকে যায়, তার অন্তরের অগ্নিশুদ্ধ আগ্রহের কাছে মাথা আপনি নত হয়ে আসে। একজনের জীবনকে আদর্শের বেদিমূলে নির্মমভাবে ব্রতী করল সে। বাল্য কৈশোরের স্বপ্ন থেকে পরিণত বয়সের মানুষটি পর্যন্ত এক স্বপ্ন কল্পনার প্রতি একনিষ্ঠ হয়ে আহার নিদ্রা সব কিছু উপেক্ষা করে যাত্রার অনির্বাণ হোমাগ্নিতে আপনাকে দহন করে অপ্রতিহত বেগে সকল বাধা বিপর্যয়কে অগ্রাহ্য করে এগিয়ে গেল যে মানুষ, তার মূল্য কি সামান্য কথায় দেওয়া যায়? হতে পারে তার অভিযানের সম্মুখে ছিল সমুদ্রের মতো অপার অনিশ্চয়তা, ছিল হয়তো ভয়ঙ্কর বিপদের অমোঘ গহ্বর, কিন্তু তবু সে মানুষকে আমরা অবাক হয়ে দেখি যে পারল এত বড় অভিযানের বুকে নিজেকে ছুঁড়ে দিতে অকম্পিত চিত্তে। এ মানুষ যদি আত্মপূজার ক্ষুধা নিয়ে না চলে থাকে, তবে আমাদের শ্রদ্ধা দায় তার পানে শত উৎসারিত হয়ে। সুভাষ সেরকম কিছু করেছিল কিনা আমার ঠিক জানা নেই, কারণ শেষের দিকে অনেক দিন আমার সঙ্গে তার তেমন যোগ ছিল না। 1939 সালের পর কোনো চিঠিপত্রও লেখালেখি ছিল না। তার সম্বন্ধে অনেক বিশ্রী রটনা আমার কানে পৌঁছেছিল। সে নাকি খুব শক্তিপ্রিয় হয়ে উঠছে এবং দলগত স্বার্থসিদ্ধির জন্য নানা রকম অসঙ্গত কাজও করছে। কিন্তু এইসব বিষয়ে বিচার করা আমার পক্ষে সম্ভব নয়। এসব কথার মূলে কতটা সত্য আছে তার যথাযথ নিরীখ করার মতো সময় এবং সুযোগ দুয়েরই অভাব। কাজেই আমি যা জানি তাই বলবো, যা জানি না এমন কথায় আমার কাজ নেই। তার মধ্যে যা আমি দেখেছি, তার কাছ থেকে যে প্রেরণা আমি পেয়েছি এবং বহু দুর্বলচিত্ত মানুষ যারা তার উত্তাপে প্রবাহিত হয়ে শক্তি পেয়েছে, সেই সব কথাই বলতে চাই। আমি সেই মানুষটির কথাই বিশেষ করে বলবো, রাজনীতিকের কথা নয়। সুভাষের জীবনে ইংল্যান্ডে থাকার সময়টুকুই, অর্থাৎ 1919 সাল থেকে 1921 সাল পর্যন্ত বোধ হয় তার জীবনের সবচেয়ে গৌরবময় যুগ। কারণ এর মধ্যে ছিল না পারিপার্শ্বিকের বোঝা চাপানো বড় একটা কিছু, শুধু সেই মানুষটির চরিত্রের এক একটা দিক স্বভাবের আপন নিয়মে ধরা দিয়েছিল। আর কোনো বাহ্যিক বাহুল্যের অলঙ্কার তখনও সেই মানুষটিকে ঘিরে ফেলতে পারেনি তখনও। অবশ্য সুভাষের আইসিএস প্রত্যাখ্যানেই সবাই চমকে উঠে তার দিকে চেয়ে দেখেছিল। কিন্তু তাই বলে শুধু এটাই তার দেশপ্রেমের একমাত্র উল্লেখযোগ্য নিদর্শন নয়, যার জোরে অকস্মাৎ সে রাতারাতি খ্যাতিমান হয়ে গেল। তার সৌম্য গম্ভীর চিন্তা গভীর দৃষ্টির সামনে দাঁড়ালে শ্রদ্ধা আপনিই আসত। এই সময় কত উন্নাসিক দাম্ভিকের দল আসত ছুটে সুভাষকে ভারতবর্ষ সম্বন্ধে যত আজে বাজে প্রশ্ন করতে। তার মানে সুভাষকে মই দিয়ে স্বর্গে তুলে দেবে তারা। বলা বাহুল্য, এদের অসার কথার জবাব দেবার মতো তেমন কিছুই থাকতো না। কত ছেলেকে দেখেছি মন দিয়ে পড়তে, তারাও সুভাষের সঙ্গে দেশের সেবা করবে নিজের উন্নতি করে। আবার এমন ছেলেও দেখেছি যে একদিন হঠাৎ এসে জানালে সে প্রতিজ্ঞা করেছে সুভাষের আদর্শ বহনের জন্য হাসপাতালের ডিউটি ছেড়ে দিয়েছে। সুভাষ এইসব ছেলেদের জন্য বড় বিপন্ন বোধ করত। আমার কাছে এই ছেলেটির কথা শুনে সে দৌড়ে গেল সেই আদর্শবাদী ছেলেটির কাছে এবং অতি কষ্টে ছেলেটিকে এই সাংঘাতিক সংকল্প থেকে বিনষ্ট করলে। সুভাষের নিজেরই ভবিষ্যৎ তখনও অনিশ্চিত। এই অবস্থায় কি করে অপরের ভাগ্য নির্দেশ করবে সে? অনেক করে মিষ্ট কথা দিয়ে সুভাষ সেই ছেলেটিকে সামলালো। মাঝখান থেকে আমার 15 পাউন্ড গচ্চা গেল, কারণ সেই পাগলা ছেলেটিকে হাসপাতালে প্রবেশিকা সেলামি দিতে হলো নতুন করে, এবং সে টাকাটা ধার করলে আমার কাছেই। বলা বাহুল্য যে সে টাকা আজও সে শোধ করেনি। তাই বলে সে যে প্রচুর টাকা রোজগার করে না এমন নয়।
আমার বক্তব্য হচ্ছে এই যে এমন সব অমানুষও তো সুভাষের সিংহগর্জন শুনে ঘেউ ঘেউ করে ডাকে সাড়া দিয়েছিল। সেদিন সরকারি পদ প্রত্যাখ্যানের পর তাকে যে আকস্মিক বিপদে পড়তে হয়েছিল সেটুকু বলেই এবারে আমি ইংল্যান্ডের কথা শেষ করব। সুভাষ যখন সরকারি কর্তৃপক্ষের কাছে লিখিতভাবে জানালো যে কোনো বৈদেশিক রাজতন্ত্রের অধীনে সে চাকরি করতে পারবে না, তখন সম্ভবত লর্ড লিটন ছিলেন ভারতের আন্ডার সেক্রেটারি। তিনি তাকে ডেকে পাঠিয়ে বৃথায় ফেরাবার চেষ্টা করলেন। তিনি বললেন, এ হঠকারিতা সে কেন করছে, কেন সে পদ প্রত্যাখ্যান করছে? সুভাষ আমায় সেই সাক্ষাৎকারের বিবরণ দেবার সময় বলেছিল, আমি তাকে বললাম যে আমার মনে হয় কোনো মানুষ একই সঙ্গে ব্রিটিশ রাজের অনুগত হয়ে ভারতবর্ষের সেবা করতে পারে না, তা সে যতই চেষ্টা করুক না কেন। এ খবর সুভাষের বাবার কাছে পৌঁছল। যথারীতি তার কাছ থেকে কেবল এলো এবং তারপরেই এলো সুভাষের এক দাদার সুদীর্ঘ পত্র। সে চিঠির সারমর্ম এই যে সুভাষের হঠকারিতায় তার বাবা খুব আঘাত পেয়েছেন। তাদের কোনো মতামত না নিয়েই রোখের মাথায় এই কাজটা করা খুব খারাপ হয়েছে সুভাষের। অন্তত সে ভারতবর্ষে ফিরে আসা পর্যন্ত চুপ করে থাকতে পারত তো। তার জবাবে সুভাষ লিখলে যে তার পক্ষে ইংল্যান্ডের রাজার কাছে আনুগত্য এবং বশ্যতার শপথ নেওয়াই অসম্ভব। যে প্রতিজ্ঞা তার মনকে ভারাক্রান্ত করে তোলে এমন সংকল্প মৌখিকভাবেও সে গ্রহণ করতে পারে না। এরপর তার কোনো অগ্রজ আবার লিখলেন যে সুভাষ তার পিতার পরমায়ুর ক্ষয়ের কারণ হয়ে উঠেছে। তিনি সুভাষের জন্য দুশ্চিন্তায় ঘুমোতে পারেন না। তার শুধু এই আশঙ্কা যে যে মুহূর্তে সুভাষ ভারতবর্ষে পা দেবে অমনি তাকে বন্দি করবে ইংরাজ। রাজদ্রোহের বিষ ছড়াতে ছড়াতে সে যখন দেশে ফিরছে তখন কি আর রাজশক্তি ছেড়ে কথা কইবে? আজও সেদিনের সুভাষের বিবর্ণ নিষ্প্রভ চেহারাটা আমি ভুলতে পারিনি। হাতে তার দাদার চিঠি। আমি খুব বিচলিত হয়েছিলাম, কিন্তু কী বা বলতে পারি। অনেকক্ষণ চুপ করেই কেটে যায়। অবশেষে বললাম, এখন তুমি কি করবে? করব মানে? সে অবাক হয়ে আমার পানে চাইলে। অর্থাৎ তুমি কি বলতে চাও? আমি ইতস্তত করি। শেষে বলি, এখনও তুমি তোমার ইস্তফা নাকচ করতে পারো তো। কথাগুলো যদিও আমার মনঃপূত নয়, বললাম। এই কথা কি করে বললে দিলীপ? সে চটে গিয়ে জবাব দিলে। আমি আমতা আমতা করে বলি, কিন্তু তোমার বাবা অসুস্থ, লিখেছেন তো দাদা। তা জানি। কথাটা বলতে বলতে সুভাষের মুখ রাঙা হয়ে গেল। কিন্তু আমাদের আদর্শ গঠনের মধ্যে পারিবারিক সুখ দুঃখের কথাই যদি একমাত্র চিন্তা হয়ে থাকে তবে সে আদর্শ হাস্যকর নয় কি? আমি আর কিছু ভাবি না। শুধু ভাবনা এই যে বাবা তো এরপর আর এক পয়সাও পাঠাবেন না, যা বুঝতে পারছি। এখন দেশে ফিরি কি করে? তুমি আমার কাছে এই কথা বললে কি করে সুভাষ? আমি ক্ষুণ্ণ হয়ে বলি, আমি যে এখনো বেঁচে আছি এ কথাটা তুমি গ্রাহ্যই করতে চাও না যেন। আর আমার তো বাবা নেই যে তিনি আমার স্বাধীন ইচ্ছার মাঝখানে প্রাচীর তুলে দাঁড়াবেন এসে। সুভাষ আমার কাছ থেকে 90 পাউন্ড ধার নিলে। এই টাকাটা নিলে সে খুব কৃতজ্ঞ চিত্তে, কিন্তু তার চেয়ে আমি নিজেকে ঢের বেশি ধন্য মনে করেছিলাম বই কি। কয়েক সপ্তাহ পরে সে একদিন সকালে আমার কাছে এসে বললে যে কর্তৃপক্ষ সুভাষের সহায়ক মানুষটিকে আবিষ্কার করেছে, অর্থাৎ তার এই দুঃসময়ে আর্থিকভাবে সাহায্য করেছে যে মানুষটি, তার ভাগ্যেও কম দুঃখ জমা হচ্ছে না। এই কথাটা বলতে গিয়ে সুভাষ বিপন্ন হয়ে পড়ে। আমাকে এভাবে তার ভাগ্যের সঙ্গে জড়িত করায় তার এতটুকু সায় নেই। আমি অবশ্যই কথাটা হেসেই উড়িয়ে দিই, কিন্তু সে তা পারলে না। তার অন্তরের মাতৃত্বসুলভ করুণা আবার জেগেছে দেখতে পেলাম। তাতে যে আমিও অভিভূত হয়ে পড়লাম না তা না বললেও চলে। এই ছোট ব্যাপারের পর জানতে পারি যে ওটা গুজব। আসলে আমার ওপরে কেউ কেউ খুব ঈর্ষান্বিত হয়ে উঠেছে। আমার অপরাধ যে তারা টের পাবার আগেই সুভাষকে টাকা দিয়েছি। অর্থাৎ তারা যদি এর বিন্দু বিসর্গও জানতে পারত তাহলে এ সৌভাগ্যটা আমার ভাগ্যে যেতে দিত না। সুভাষকে আমি বললাম, দেখেছ,
উদারতা আর হিংসার বাস কীরকম পাশাপাশি। সে শুধু হেসেছিল। সুভাষ আমার জন্য কতদূর দুর্ভাবনায় পড়েছিল সেইটা দেখাবার জন্যই আমি এই ঘটনার অবতারণা করেছি। তার এ ভাবনার মূলে ছিল বিবেকের তাগিদ। সে হয়তো একটা দুশ্চিন্তায় পড়তো না যদি রাজনীতিক জীবন সম্বন্ধে আমার বিরূপতা তার না জানা থাকত। তার এই ধারণাই শেষ পর্যন্ত সত্য হলো। আমি নিজে যদিও পারতপক্ষে তাকে আঘাত দিতে চাইতাম না, কিন্তু আমার ক্রমবর্ধমান রাজনীতির প্রতি বিরূপতা তার চোখকে ফাঁকি দিতে পারত না। বহুদিন পরে আবার অ্যালডন্স হাক্সলের গ্রে এমিনেন্স বইতে দেখে আনন্দ হলো যে আমার মতো অনুভূতি তিনিও উপলব্ধি করেছেন। তিনি বলেছেন, বারবার ধার্মিক মানুষেরা রাজনীতির পথে এসেছেন এই আশায় যে রাজনীতিকে আপনার উন্নত আদর্শের সহনীয়তায় রূপান্তরিত করবেন, উন্নত করবেন, কিন্তু বারবার রাজনীতি তাদের নামিয়ে নিয়ে গেছে নিকৃষ্ট জীবনের মনোবৃত্তির পর্যায়ে, যেখানে রাজনীতিককে বাঁধা থাকতে হয় চিরকাল। কিন্তু রাজনীতি বা রাজনীতিক আমার বিষয়বস্তুর মধ্যে নয়, অতএব সে প্রসঙ্গ অবান্তর। শুধু এই কথা বলে দীর্ঘ নিঃশ্বাস ফেলতে হয়, সুভাষকে দেখে যতই মুগ্ধ হয়েছি, যত বেশি তার গুণের প্রশংসা করেছি, ততই মনে মনে ঈশ্বরের কাছে এই প্রার্থনা জানিয়েছি, সে যেন রাজনৈতিক অন্ধকার গহ্বর থেকে রক্ষা পায়।